দর্শক, আরটিভি সবসময় সামাজিক দায়বদ্ধতার কথা ভেবেই সমাজের উন্নয়নে কাজ করে যায়। তারই একটি ধারাবাহিকতা মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান। সমসাময়িক বিষয়, সমাজের অসঙ্গতি, মানুষের সামাজিক ও মানসিক সমস্যা ও সমাধান তুলে ধরার জন্যই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানটি, পাওয়ার্ড বাই বেনি বুনন। আপনাদের সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী। বর্তমানে তরুণীদের মানসিক চাপ ও হতাশা ক্রমেই বেড়ে চলেছে, পারিবারিক ও সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন কারণে। সেই সাথে আছে পড়ালেখার চাপ, ক্যারিয়ার গঠনের যুদ্ধ, সব ধরনের সম্পর্কের টানাপোড়েন। মুক্তির আসলে উপায় কি? দর্শক, মনের কথা অনুষ্ঠানের আজকের পর্বে বিষয় নির্ধারণ করা হয়েছে তারুণ্যের মানসিক চাপ ও হতাশা, সোশ্যাল মিডিয়া, পড়াশোনা, চাকরি ও সম্পর্কের চাপ। সময় উপযোগী গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে কথা বলতে স্টুডিওতে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন সদা হাস্যোজ্জ্বল মানবিক মানুষকে। আমাদের সাথে আছেন রানতি চক্রবর্তী, লিড সাইকোসোশ্যাল কাউন্সিলর, মনের বন্ধু। আপু কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি? আমিও খুব ভালো আছি এবং স্বাগতম আরো একবার আপনাদেরকে আজকে আমাদের অনুষ্ঠানে। আপু, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, মানসিক চাপ এবং তরুণদের যে মানসিক চাপের বিষয়টি, বিশেষ করে আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। কখন আমরা এটাকে আসলে মানসিক চাপ বলছি এবং এটা অ্যাড্রেস করার মতো বিষয় হয়ে উঠছে? অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে মানসিক চাপ সম্পর্কে বলতে গেলে আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করি, যেমন আজকাল তো প্রায় আমাদের আশেপাশে রাস্তা খোঁড়াখুড়ি বা অনেক কিছু চলছে। তো আমি বাসা থেকে গাড়ি নিয়ে বের হব কি না, কারণ আমি যখন ফিরবো তখন যদি আমার বাড়ির সামনের রাস্তাটা যদি কাটা হয়ে যায় তাহলে আমি ফিরবো কি করে? তাহলে কি আমি বের হব না, নাকি বাড়িতে আমি ফিরবো না? এই যে ধরনের চিন্তা আমার মনের মধ্যে কাজ করছে যে আমি ঠিকভাবে আসতে পারবো কিনা বা যেতে পারবো কিনা, এই জায়গাটা নিয়ে মনের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয় এবং সেটা নিয়ে আমার মনে, শরীরে যে একটা অস্থিরতা কাজ করে, ওটাই আসলে মানসিক চাপ। এবং আমাদের দেশের তরুণদের মধ্যে যাদেরকে আমরা 15 থেকে 29 বছরের যারা, তাদেরকে আমরা তরুণ বলছি। সো তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের মানসিক চাপগুলো চলছে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বা কাজের ব্যাপারে, পড়াশোনার চাপ নিয়ে, এ সময় আসলে মানসিক চাপটা অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। একদমই তাই। এবং আমরা দেখতে পাচ্ছি আপু, বর্তমান সোশ্যাল কনটেক্সট কিন্তু অনেকটুকুই ডিফারেন্ট যে আগের সময় থেকে, এবং এখন কিন্তু সোশ্যাল মিডিয়া, টেকনোলজির অনেক বড় একটা প্রভাব রয়েছে। এটা কি আসলে মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলছে বলে মনে করেন কিনা? এবং তরুণদের আত্মবিশ্বাসের জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটুকুই ল্যাক হয়ে যাচ্ছে, এটার কারণটা আসলে? জি আপু, আসলে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা আমাদেরকে খুব দেখাতে পছন্দ করি। তো আপনি যখন আপনার চমৎকার কিছু ছবি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে যাচ্ছেন, সেই জায়গাগুলোর ছবি দেখছি, তখন আমি আমার সাথে কম্প্যারিজন করছি যে আমি তো বছরে একবারও কোথাও বেড়াতে গেলাম না, আমার ড্রেসগুলো এরকম কেন, আমি তো আপুর মতো অত সুন্দর না। হ্যাঁ, বা সবাই মিলে গেট টুগেদার করছে, বার্থডে পার্টি করছে, ম্যারেজ ডে সেলিব্রেশন করছে, আমি তো আমাকে নিয়ে কোনো কিছু করছি না। এবং এই যে কম্প্যারিজনের জায়গা, এবং আমি যখন বিভিন্ন রিলেটিভরা একসাথে কোনো অনুষ্ঠানে গেল, সেখানে আমি নেই কেন? সব বন্ধুরা একসাথে গেট টুগেদার করছে, আমি তো ওখানে নেই, কিন্তু যেতেও ইচ্ছে করছে না, হয়তো বিভিন্ন কারণে বা পারিপার্শ্বিক চাপে। তো এই যে আমাকে মিস করছি ওই জায়গাটাতে, আমি বিভিন্ন মানুষের সাথে খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে আমাকে কম্পেয়ার করছি, এবং আমি একটা ছবি দিচ্ছি, আমি খুব অপেক্ষা করছি ওখানে অনেক লাইক আসবে, শেয়ার আসবে, আমার ফলোয়ার বাড়বে। তো ওই যে আকাঙ্ক্ষাটা, এই একটা ছবি দেওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে একটা চাপ শুরু হলো যে কতগুলো লাইক পড়লো, কতগুলো শেয়ার হলো, একটা ভিডিও দেওয়ার সাথে সাথে, মানে কিন্তু আমরা মনে করছি মানুষটা হয়তো আমাকে পছন্দ করছে না। এবং ওই যে একটা চাপ, এই প্রত্যেকটা জিনিসই আমার মনের উপরে প্রভাব ফেলছে। এবং আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখি যে আমাদেরকে সবসময় ফর্সা হতে হবে, লম্বা হতে হবে, খুব মানে কি বলবো যে খুব অর্গানাইজড হতে হবে, এবং মানে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো হতে হবে, ডক্টর, ইঞ্জিনিয়ার বা এই টাইপের যে পেশাগুলো, সেগুলোই খুব হাই। এভাবে করে মিডিয়া আমাদেরকে সামনে খুব সুন্দর কিছু উদাহরণ তুলে ধরছে, যেটা একদিকে ভালো, কিন্তু এগুলো থেকেও তো তরুণরা চাপ অনুভব করছে মনে। একদমই আপু, এই যে ছাত্রদের কিন্তু আমরা অনেক সময় দেখি পরিবার বা যে সমাজের উচ্চ প্রত্যাশার কথা আপনি বললেন, এই চাপ কিন্তু কখনো তাদের আত্মবিশ্বাসটা আসলে কমিয়ে দেয় এবং তাদের মানসিক সুস্থতাকে কতটুকু প্রভাবিত করে বলে মনে করেন? মানুষ পরিবারেই জন্ম নেয়, পরিবার তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে এবং অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে। তো এই ভালো চাওয়াটা, আমার বাবা মা, পরিবারের মানুষজন আমার ভালোই চায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা যখন এত বেশি উচ্চ আকাঙ্ক্ষার দিকে চলে যায়, যেটা আমার পক্ষে পূরণ করা বা তরুণদের পক্ষে পূরণ করাটা কঠিন হয়ে যায়, সেটাই তখন আমার অবনতির কারণ হয়ে দাঁড়ায়।
আমার বাবা মার উদ্দেশ্যটা সৎ, যে আমার সন্তান খুব বড় পজিশনে যাবে, সবচেয়ে ভালো রেজাল্ট করবে, সবচেয়ে হাই পজিশনে আমি আমার সন্তানকে দেখতে চাচ্ছি, কিন্তু আমার সন্তান কতটুকু নিতে পারবে এবং সেই অনুযায়ী কতটুকু অ্যাক্ট করতে পারবে, ওই যে মানে রেশনাল যে থিঙ্কিংয়ের জায়গাটা, লজিক্যাল থিঙ্কিংয়ের জায়গাটাতে একটু ঘাটতি আছে। তো বাবা মায়েরা তো আসলে ট্রেনিং করে, হ্যাঁ, বিভিন্ন পড়াশোনা করে ওই জায়গাটা থেকে তো আমরা বাবা মা হই না, তো আমরা শিখে শিখে বাবা মা হই। একটা পর্যায়ে গিয়ে দেখি সন্তানদের সাথে আমাদের বেশ বড় একটা দূরত্ব, তখন কিছু করার থাকে না। আপু, শিক্ষা বলতে শুধুমাত্র আসলে কারিকুলাম ভিত্তিক শিক্ষা তা কিন্তু না, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সৃজনশীলতা, মননশীলতা, যথা সাংস্কৃতিক এই বিষয়গুলো কিন্তু আসলে শিক্ষার একটা বড় অংশ। কিন্তু আমরা কিন্তু এখন বাবা মারা অনেক ক্ষেত্রে এই বিষয়গুলোকে একটু কম এটাকে চর্চা করি বা সেই জায়গাগুলোকে মনে করি সময় নষ্টের একটা বিষয়। তো এটাকে আসলে কিভাবে দেখছেন, বা এটা বাচ্চার বা একটা মানুষের মানসিক বিকাশকে কিভাবে প্রভাবিত করে? সন্তানরা যখন বড় হচ্ছে, বাবা মায়েরা তাদেরকে খুব সুন্দর করে সময় দিবে পরিবারে। যেমন আমাদের এখন আমরা সোশ্যাল মিডিয়াতে ডিজিটালাইজড হওয়ার কারণে এত বেশি ডিভাইস ফোকাসড হয়ে যাচ্ছি, আমরা একসাথে সবাই খেতে বসছি, কিন্তু আমি মোবাইল দেখতে দেখতে খাচ্ছি, বাবা হয়তো খবর শুনতে শুনতে খাচ্ছে, মা হয়তো কোনো একটা ভিডিও দেখছে বা টিভিতে কিছু একটা দেখতে দেখতে খাচ্ছি। সো একসাথে সবাই বসে আছি, কারোর সাথে কারো কোনো কমিউনিকেশন নেই। আপু, আর একটা বিষয় যেটা কি, যে আমরা প্রতিটা ক্ষেত্র থেকে কিছু না কিছু খুব আনন্দ পেতে চাই। যেমন আমি ঘুমাবো, আমি ঘুমের জন্য শুয়েছি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমার কিছু একটা বিনোদনের দরকার, আমি রিলস দেখতে দেখতে তবে আমি ঘুমোবো। তো আমি ভুলেই যাই যে এটা আমার বডি, আমার ব্রেন, সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা একটা নির্দিষ্ট স্তরে গিয়ে স্থির না হলে আমার ঘুম আসবে না। তো আমি কিন্তু রিলস দেখে ঘুম আসানোর চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে কালকে আমার ক্লাস বা কালকে আমার অফিস এরকম কিছু আছে, কিন্তু সেক্ষেত্রে আমি বলছি আমার তো রাতে ঘুম হয় না, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত আনন্দ পেতে গিয়ে দেখা গেল আমার ঘুমের 12টা আমি নিজেই বাজালাম। আবার অনুশোচনা করছি যে কেন আমি পারলাম না রাইট টাইমে ঘুমোতে, কেন আমি ঠিক সময় উঠতে পারলাম না। তো ওই জায়গাটা থেকে আবার হতাশা, এটা না একটা চক্রের মতো হয়ে গেছে, এবং এটা অনেক বেশি হয়েছে করোনা পরবর্তী সময়টাতে, কারণ আমরা এখন অনেক বেশি ডিভাইস ডিপেন্ডেন্ট। আপু, এই যে ঘুমের যে একটা প্রিপারেশন, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ আমরা খাবারের জন্য কিন্তু অনেক প্রিপারেশন নেই, কিন্তু ঘুমটা কিন্তু আমাদের পুরো একটা চালিকা শক্তি, সারা দিন আমরা কি করব এটার আসলে প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত। এবং সেই সাথে একটু বলতে রিলসের কথা বললেন, আমরা এখন কিন্তু আর বড় বড় মুভি, নাটক এটা কিন্তু আমরা দেখতে পারি না, কারণ আমাদের কনসেন্ট্রেশন, মনোযোগের এটা অনেকটুকু শর্ট হয়ে গেছে এবং আমরা ওই 20-30 সেকেন্ডের বেশি মনোযোগ ধরে রাখতে পারি না। তো এই বিষয়টা আসলে আসলে রিলসগুলো এত চমৎকারভাবে তৈরি করা যাতে ওটা আমাদের মধ্যে ওই যে ইন্টারেস্টটা তৈরি করে খুব দ্রুত, এবং ওই হরমোনটাকে সিক্রেট করে যেটা আমাদেরকে আরও দেখবো, আর একটু দেখবো, এর পরেরটা কি, তারপরেরটা কি, এভাবে করে আমাদেরকে একদম পরেরটা পর্যন্ত নিয়ে যেতে যেতে অনেকটা সময় নষ্ট করে দেয়। এবং দেখা গেল যে শেষ পর্যন্ত গিয়ে আমি ওই আমার মধ্যে একটা গিল্টি ফিলিং কাজ করে যে এতক্ষণ দেখলাম। তো আমাদের আসলে আমরা সবাই স্মার্ট অনেক এখন, আমাদের যদি স্ক্রিন টাইমটা রেকর্ড করা, যেটা আমরা খুব চাইলেই সহজেই করতে পারি, মোবাইলেও রেকর্ডিং সিস্টেম আছে, রেকর্ডিং যে সিস্টেমটা আছে, তো আমি যদি ওই জায়গাটা একটু খেয়াল রাখি যে আমি কতটা সময় নিজের জন্য ব্যয় করব, স্ক্রিনে ব্যয় করব। এবং তরুণদের জন্য এইটুকু বলার যে আমার নিজের কাছে নিজের সৎ থাকা, আমার এখন পড়তে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, সেটাকেই যদি আমি এত বেশি গুরুত্ব দিতে থাকি, একটা পরবর্তীতে সময়ে গিয়ে দেখা গেল জীবন আমাকে অনেক কিছু দিচ্ছে না, সেটা ভেবেই আবার আমি এমন একটা কষ্টে বা ডিপ্রেশনে পড়ে যাই যে ওটা থেকে আমার বের হওয়ার পথ খুঁজে পাই না। এবং খেয়াল করে দেখেন আপু, যে আমরা যখন জীবনের কাছে এটা ওটা অনেক কিছু চাইছি, জীবন যে আমাদেরকে সমস্ত কিছু খুব রেডি করে দুহাত ভরে দেবে, এই কথা তো জীবন আমাকে কখনো দেয়নি। আমরা কোন জিনিসটা নিব, কোন জিনিসটা পাবো, সেটার জন্য আমাকেও তো হাত বাড়াতে হবে। সবকিছু জীবন আমাকে রেডি করে দিবে না, সেটার জন্য আমার কাজও করতে হবে, এবং সে অনুযায়ী আমাকে কাজও করতে হবে, আমাকে অ্যাক্টিভিটিগুলো ধীরে ধীরে সে অনুযায়ী হতে হবে। তো ওই জায়গাটাতে আমার নিজেকে একটু প্রিপেয়ার রাখা, পাশাপাশি তরুণদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে চাচ্ছি, প্রেম, ভালোবাসা, বিয়ে, এই যে সম্পর্কের জায়গাগুলো, এগুলোতে কিন্তু আমরা এখন প্রায় দেখতে পাই যে সেপারেশন, ব্রেকআপ, ডিভোর্স। তো আমাদের ওই রেডিনেসের জায়গাটাও থাকতে হবে। ভালোবাসি মানে তাকে আমার পেতেই হবে। আমাদের মন কিন্তু নদীর মতো, কখন যে সেই বদল ঘটছে, ওই বদলের জন্য আমি বা আপনি আমরা কেউই প্রিপেয়ার থাকি না। এই কারণে
একটা সেপারেশন বা ব্রেকআপ বা ডিভোর্স এগুলো আমাদেরকে একদম ধ্বংস করে দেয়। আমরা মনে করি ধ্বংস করে দিয়েছে, আমরা জীবনে আর কোনো কিছুই দেখতে পাই না এবং মনে করি তাকে না পেলে আমার জীবনটা শেষ, সে চলে গেল মানে আমার লাইফে আর কিছুই নেই। অথবা এটা শুধু সম্পর্ক না, আমি যদি কোনো চাকরি, পড়াশোনা বা কোনো রেজাল্টের কথা চিন্তা করি যে এটা না করলে, এটা না পেলে আমি আসলে কিছু না, আমি আমাকে হয় ব্ল্যাক নয় হোয়াইট, এই দুটো দিয়ে কম্পেয়ার করছি, সেই দুটো দিয়ে আমি একটা নিজেকে বর্ণনা করার চেষ্টা করছি, কোনো গ্রে এরিয়া নাই। আমি আমার কাজ, আমার সম্পর্ক, এগুলো দিয়ে আমার জীবনকে এক্সপ্রেস করছি, কিন্তু আমার জীবন স্বতন্ত্র, আমার জীবন একদম। ওইভাবে করে আসলে যদি আমরা একটু চিন্তা করতে পারি, আমার মনে হয় যে তরুণরা যে ধরনের মানসিক একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ওই জায়গা থেকে কিছুটা বের হতে পারবে। একদমই, কারণ আমরা হচ্ছে আপু একটা ঘটনাকে পুরোটা আসলে কেন্দ্র করেই হয়তো ঘুরছি, কিন্তু সেটা তো আসলে পুরো একটা সার্কেলের হয়তো একটা পার্ট, সেটাকে আসলে ফোকাস করা যাচ্ছে না যে বাকিগুলো যে আসলে কম্পোনেন্ট আরো অনেকটুকুই আছে। আপু এখন আমরা দেখি যে ক্যারিয়ার নিয়ে স্বাভাবিকভাবে তরুণদের মাঝে অনেক একটা প্রতিযোগিতামূলক মনোভাব তো স্বাভাবিকভাবেই আছে, বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু এটা নিয়েও কিন্তু অনেক বেশি অনিশ্চয়তা, আত্মবিশ্বাসের অভাব অনেক বেশি ভোগে তারা, কারণ সমাজ তো আসলে একটা জায়গা তৈরি করে দিয়েছে ডক্টর, ইঞ্জিনিয়ার বা এরকম একটা মার্কআপ। তো সেই জায়গাটা আসলে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে তারা কি করতে পারে? আপু, অনিশ্চয়তার জায়গাটা একটু আসি যে কোনো কিছুই কিন্তু নিশ্চিত না। আজকে আমি এখানে বসে আছি, একটু পর আমি কোথায় যাব সেটাও কিন্তু আমি আসলে নিশ্চিতভাবে বলতে পারি না। আজকে আমরা এখানে বসে খুব সুন্দর করে রেকর্ড করছি, এই মুহূর্তেই লোডশেডিং বা যে কোনো কারণে আমাদের রেকর্ডিংয়ে কোনো একটা বিভ্রান্তি বা কোনো একটা অসুবিধা হতেই পারে। হ্যাঁ, তো সেটার কারণে আমি খুব অস্থির হয়ে যাচ্ছি, খুব খারাপ লাগা তৈরি হচ্ছে, বা আমার আজকে রেকর্ডিং আর মনই বসলো না। তো এটা তো এক্সট্রিম এক্সাম্পল। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, এরকম যে আমার হাতের এই জায়গাটা খুব ব্যথা করছে, তো আমরা কি করি, ব্যথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা কি আসলেই ব্যথা, কিসের ব্যথা? হ্যাঁ, আমি গুগলে সার্চ করা শুরু করলাম, গুগল তো খুব সুন্দর করে আমাকে অনেক অপশনস দিচ্ছে, এটা হতে পারে, ওটা হতে পারে, হাতের ভিতরে কোনো মানে ক্যান্সার সেল তৈরি হতে পারে, আরও অনেক কিছু। কারণ গুগল তো কোনো আমার জন্য সুযোগ রাখবে না যে আমি যেন ওকে পরবর্তীতে কোনো কোশ্চেন করতে পারি, তুমি এটা আমাকে বলনি কেন, আমি যাতে তাকে কোনো মানে এরকম কোনো দোষ দিতে না পারি বা কোশ্চেন করতে না পারি। তো এই কারণে মানে অনেকগুলো অপশন দিয়ে রাখলো, তার মধ্যে এক্সট্রিম অপশনটাকে আমি চুজ করি, কারণ আমি অ্যাংশাস, আমি স্ট্রেসড। সো ওই জায়গাটা থেকে যে আমার হাতের ব্যথাটা আমাকে কষ্ট দিচ্ছে না, এই ব্যথাটা বড় কিছু হলো কিনা ওইটা আমাকে পেইন দিচ্ছে। ঠিক একইভাবে এই যে তরুণদের মধ্যে যে অস্থিরতার জায়গা, যে আমি কাজ করছি, আমি পড়াশোনা করছি, আমি চাকরি পাবো কি না, না পেলে কি করব। তো আমি যদি লজিক্যালভাবে অল্টারনেটিভ কিছু ভাবি বা ওইভাবে নিজেকে তৈরি করতে থাকি, তাহলে কিন্তু একটা পর্যায়ে ঠিক আছে আমি এই চাকরিটা পেলাম না, আর একটা অপশনে যাই, ঠিক আছে আমি চাকরি না করলাম, আমার আলাদা অনেক ধরনের অপশনস আছে যেগুলোতে আমি স্কিলড, সেটা দিয়ে হয়তো আমি আমাকে খুব সুন্দর করে তুলে ধরতে পারি। তো এটাই আর কি আমি বলতে চাচ্ছিলাম। একদমই তাই আপু, শিক্ষার্থীদের মাঝে আমরা কিন্তু এখন অনেক বেশি দেখি যে অ্যাংজাইটি অনেক বেশি এবং তাদের নিজেদের প্রতি প্রত্যাশাও অনেক বেশি। আমি খুব রিসেন্ট কিছু কেসেও দেখেছি যে কাঙ্ক্ষিত জায়গায় চান্স পায়নি, অ্যাডমিশন টেস্টে সে হয়তো মেডিকেলটা আসে নাই, সে খুবই নিজেকে হতাশ হয়ে গেল, ডিপ্রেসড হয়ে গেল, এবং অনেকে কিন্তু সুইসাইডাল থট কিন্তু চলে আসে। তো সেই জায়গা থেকে পরিবারের ভূমিকাটাও আসলে কেমন হওয়া উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত? পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানে আসার আগে আমি একটু সমস্ত তরুণদেরকে বলতে চাই, যারা আমি হয়তো সুইসাইড পর্যন্ত যাচ্ছি না, তার আগে যারা একটু নিজের হাতটা কাটি বা যারা হয়তো নিজেকে একটু আঘাত করি বা কষ্ট দেই, ইভেন না খাইয়ে রাখাটাও নিজেকে কষ্ট দেওয়ার মধ্যেই। তো আমার শরীর তো পুরোটাই আমার মুখটাও আমার, তো আমার হাতের মুখ নেই জন্য আমি হাতকে কষ্ট দিব আপু? আমার গলাটা বা আমার বডির অন্যান্য পার্টসের বলতে পারছে না সেগুলো জন্য আমি তাদেরকে কষ্ট দিব, তাদেরকে কাটবো, রক্তাক্ত করব, আঘাত করব, আমাকে না খাইয়ে রাখবো? নিজের প্রতি কতটা কম্প্যাশনের অভাব, নিজের প্রতি আমরা কম কাইন্ড, কতটাই কম। তো আমরা যদি নিজের প্রতি একটু ভালোবাসার জায়গাটা, এটা যদি একটু আমরা তৈরি করতে পারি বা বাড়াতে পারি। আপু, আপনাকে আজকে খুব সুন্দর লাগছে, এটা যেমন আমি খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করতে পারছি, আমি আপনাকে বলতে পারছি। আমাকে যখন কেউ বলে যে তোমাকে তো বেশ ভালোই লাগছে, না সেটা আমরা নিতে পারি না। তো আমরা আমার প্রতি কম্প্যাশনেটের জায়গাটা, ভালোবাসার জায়গাটা যতটা বাড়াবো,
সেলফ হার্ম টেন্ডেন্সিগুলো ধীরে ধীরে ততটা কমবে। এবং এই যে পরিবারের কথা যেটা বললেন বা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বললেন, আমাদের বড় পরিসরে সচেতনতার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আর পরিবারের কথায় যদি আসি, হুট করে কিন্তু সন্তানদের সাথে বন্ধু হওয়া যায় না। বন্ধুত্বের জায়গাটা খুব ধীরে ধীরে ছোট বয়স থেকেই কিন্তু তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার সন্তান কি করছে, কি চাইছে, কি ভাবছে, এটা আমি ভালো বুঝি। এবং বাবা মা দুজনেই এখন কর্মজীবী। অল্প সময় সেটুকুই যদি কোয়ালিটিফুল টাইম দেয়া যায়, তাহলে কিন্তু সন্তান আমার প্রতি অটোমেটিক্যালি একটা বন্ধুসুলভ আচরণ করবে। তো এই সাপোর্টটা যদি আমি পরিবারেই পাই, তাহলে আমি বাইরে খুঁজবো কেন? একদমই তাই। সুতরাং পরিবার থেকেই আসলে বিষয়গুলো আসা উচিত, এবং সব থেকে বড় কথা নিজেকে নিজে ভালোবাসার জায়গাটা নিজেরই আগে তৈরি করতে হবে। একদমই আপু, আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আরো কথা শুনবো। কোথাও যাবেন না, আরটিভির সাথে। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় তারুণ্যের মানসিক চাপ ও হতাশা, সোশ্যাল মিডিয়া, পড়াশোনা, চাকরি ও সম্পর্কের চাপ। আমাদের সাথে আছেন রণতী চক্রবর্তী। আপু, আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। এখন একটু জানতে চাই যে তরুণ নিজেদের কিভাবে আসলে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে পারে, এবং কাউন্সেলিং আসলে এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও এটা নিয়ে মানুষের মাঝে সেরকম ভাবে অ্যাওয়ারনেস গুলো অনেকটুকুই কম, যে কথার মাধ্যমে চিকিৎসা এটা আবার কি বিষয়। তো এটা কতটুকু আসলে গুরুত্বপূর্ণ বলে মনে করেন? প্রথমে আসি যে আমরা তো চাইলেই সবসময় সব মানে অ্যাভেলেবল পাই না, যে সেটা আমি কাউন্সেলিং করব বা আমি কারো কাছে যাব বা সহায়তা নিব। তো সেক্ষেত্রে তরুণদের জন্য আমার এটুকু বলার যে আমরা আমাদের মনে যা কিছু ঘটছে সেটা একটু শেয়ার করা, আমার আবেগটাকে চাপিয়ে না রাখা। বিশেষ করে আমরা আমাদের সমাজে যারা ছেলে, আমরা ছোট থেকে এটা শিখে শিখেই বড় হই যে নিজের আবেগকে এক্সপ্রেস করা যাবে না, ছেলেরা কাঁদতে পারবে না, ছেলেরা খুব ম্যানলি হয়ে বিহেভ করবে, মেয়েদের মতো ছিচকাদুনে হওয়া যাবে না। সো এই ধরনের অনেক কথা শুনি। এই কারণে ওটাকেই আমরা ধারণ করে বড় হই যে আমার কাঁদা যাবে না, আমার ইমোশন এক্সপ্রেস করা যাবে না। তো প্রথমত সবার জন্যই আমার এটা একটু বলার যে আমাদের মনে যা কিছু চলছে, আমি কি ভাবছি, আমার কাছের মানুষগুলোর সাথে সেটুকু শেয়ার করা। সে হোক বন্ধু, হোক প্রেমিক বা প্রেমিকা বা বাড়ির মানুষ, এমনকি পাশের বাড়ির যদি কেউ থাকে যে আমার খুব কাছের বা আমাকে বোঝে বা আমাকে খুব নন জাজমেন্টালি শোনে, তার সাথে একটু শেয়ার করা। এবং আমি প্রথমে কোনো একটা প্রবলেম আসলেই সাথে সাথেই যে আমরা ভেঙে পড়ি বা ভেঙে পড়ব, ওই জায়গাটায় নিজেকে একটু অ্যালার্ট রাখা। কারণ আমরা যখন কোনো সমস্যার মধ্যে পড়ি, তখন আমাদের ব্রেনের দুটো পার্ট আছে, একটা ইমোশনাল ব্রেন, একটা থিঙ্কিং ব্রেন। তো ইমোশনাল ব্রেন ততটাই অ্যাক্টিভ, ততটাই কম সময়ে অ্যাক্টিভ হয়ে যায় এবং খুব দ্রুত কাজ করে। আর থিঙ্কিং ব্রেন একটু সময় নেয়। তো ওই সময়টুকু যদি আমরা আমাদেরকে দিতে পারি, যে সেটা আমি কোনো প্রবলেমে পড়েছি, রিলেশনশিপ রিলেটেড কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসে গিয়েছি, বা চাকরি বা এরকম কিছু ধরনের অসুবিধার মধ্য দিয়ে আমি আছি, নিজেকে একটু থামানো, নিজেকে একটু বলা যে ওকে, আমি পারবো, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবো। এবং নিজেকে ওইটাও আবার দেখানো যে আমার লাইফে অনেক ধরনের সাকসেস আছে, আমি অনেক বড় বড় ইস্যু নিজে চমৎকারভাবে হ্যান্ডেল করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। যারা স্টুডেন্ট তাদেরকে বলছি, আমি হয়তো এখন ইউনিভার্সিটিতে পড়ছি বা কলেজে পড়ছি, আমি কিন্তু প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে পার করে ভালো রেজাল্ট নিয়ে এসেছি। তো ওগুলো তো আমার ডিলেট হয়ে যায়নি, আমার হাতে কিন্তু সব কিছু আছে। ইভেন আমার যদি চাকরি চলে যায়, আমার সার্টিফিকেটগুলো আছে, আমার নলেজ এবং স্কিলগুলো আছে, আমার এক্সপেরিয়েন্সেসগুলো আছে। সো সেগুলোকে কাজে লাগিয়ে আমি অল্টারনেটিভ বা বেটার কোনো অপশন হাতে পেয়েই যাব। একটু ধৈর্য ধরা, সময় নিয়ে একটু আগানো, এই আর নিজেকে এম্পাওয়ার্ড করানো। সেলফ এস্টিমের জায়গাটা, যে আমরা আমাদেরকে খুব ছোট করি, আমি এটা পারি না, আমার দ্বারা এটা হয় না, আমি টেকনোলজিতে খুব উইক, আমি হয়তো ইংলিশে কথা বলবো কি বলবো না, এরকম আমরা না আমাদেরকে ছোট করতে খুব অভ্যস্ত। যেন ওই যে থাকে না যে পুয়ার মি, মানে আমি আমাকে সবার সামনে খুব পুয়ার করে এক্সপ্রেস করছি, যে সবার কাছ থেকে হয়তো একটু অ্যাটেনশন পাওয়ার জন্য বা যে কোনো কারণে, যে সবাই আমাদেরকে একটু দেখুক বা বলুক ও আচ্ছা না পারবে, তুমি করবে, এইটুকু শোনার জন্য। সো ওইটা থেকে বের হওয়া, ভ্যালিডেশনটা খুব চাই। ভ্যালিডেশন চাচ্ছি আপু, এক্স্যাক্ট, খুব সুন্দর একটা পয়েন্ট বলেছেন। ভ্যালিডেশনের
আকাঙ্ক্ষায় আমরা অনেক কিছু করি। তো ওই জায়গায় নিজেকে নিজে এম্পাওয়ার করা, একটা কথা আছে যে ফেক ইট টু মেক ইট। যখন আমি এটা মানে ফেক হলেও মেক করছি, দেন অটোমেটিক্যালি আমার ভেতর থেকে একটা কনফিডেন্স, একটা সেলফ এস্টিম গ্রো করছে, যেটা আমাকে সামনের দিকে আগাতে সাহায্য করছে। আর কাউন্সেলিংয়ের কথা যেটা বললেন যে আমরা সেশন নিতে পারি, এখন খুব সহজেই বিভিন্ন জায়গায় সামনাসামনি গিয়ে অনলাইনে কাউন্সেলিংয়ের জন্য ব্যবস্থা আছে। ইভেন আমি মনের বন্ধুর কথাটাই বলবো যে ওখানে স্টুডেন্ট প্যাকেজও আছে, যে খুব অল্প টাকায় স্টুডেন্টরা খুব সহজেই, তরুণরা খুব সহজেই কিন্তু সেশন নিতে পারে, কাউন্সেলিং নিতে পারে। এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সবাই কিন্তু খুব সহজেই কিন্তু কাউন্সেলিং সেবাটা নিতে পারে, যাতে মনের যত্নটা নিশ্চিত করা যায়, মানসিক স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করা যায়। তো ওই কুসংস্কারের জায়গাটা, মিথের জায়গাটা থেকে বের হওয়া যে মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়া মানে আমার অনেক বড় কোনো অসুখ হয়ে গেছে, সো ওই জায়গা থেকে বের হওয়ার দিন কিন্তু চলে এসেছে। একদমই। এবং কাউন্সেলিং কিন্তু একটা প্রতিরোধের জায়গাও তৈরি করে ফেলে, যে না আমি আরো বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারি, সেখান থেকে কিন্তু একটা প্রতিরোধ ব্যবস্থা। আপু, আপনি কি মনে করেন যে সুস্থ মানসিকতার জন্য এই যে তরুণরা কিন্তু আমাদের শক্তি, এবং তরুণরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়াটা আসলে কতটা প্রয়োজন? কিছুক্ষণ আগে বলছিলাম যে সেলফ কম্প্যাশনের জায়গাটা, তো আমরা যদি এখন আমাদের দেশের মোট জনগোষ্ঠীর 1/3 তরুণ, এবং এই তরুণরাই দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। আমরা যদি প্রত্যেকের প্রতি সহানুভূতির জায়গাটা, কম্প্যাশনের জায়গাটা যত স্ট্রং করব, আমরা একজন আরেকজনের জায়গাটাকে যতটা এমপ্যাথি দিয়ে দেখব, প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা। সেটা আমার অফিসে, সেটা আমার পড়াশোনার ক্ষেত্রে, সেটা আমার নিজের সাথে বন্ধুদের। সো এটা আমাদেরকে আর পুরো দেশকে নিয়েই সামনে আগাতে সাহায্য করবে। তো এই কম্প্যাশনের জায়গাটা থেকে যদি আমরা আরেকজন মানুষকে দেখি, সো আমি নিজেকেও ভালো রাখবো, পাশের মানুষটাকেও কিন্তু ভালো রেখে নিয়েই সামনে আগাতে পারবো। একদমই, কারণ একা একা তো আসলে আগানো যায় না, এটা একটা টিম অ্যাপ্রোচ। সুতরাং আমার পাশের মানুষটা ভালো থাকলে আমি নিজেও ভালো থাকতে পারবো। একদমই আপু, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট করে যদি একটু বলেন যে তরুণদের এই যে মানসিক সুস্থতার ক্ষেত্রে আসলে পরিবারের কিন্তু একটা বড় সহায়ক ভূমিকা তারা পালন করে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছেন, পরিবারেরটাও অনেকটুকুই বলেছেন। তারপরও যারা আসলে মানসিক চাপে অনেক দিন ধরে ভুগছে, সেক্ষেত্রে পরিবারের আসলে কি করণীয়, এবং যদি চিকিৎসার দরকার হয় সেক্ষেত্রে পরিবারের ভূমিকাটা কেমন হতে পারে? পরিবারের বিষয়টা আমাদের একটু বুঝতে হবে যে কি সিমটমগুলো দেখছি, যে আমার সন্তান খুব ফ্রেন্ডলি, খুব সোশ্যাল, হুট করে ঘর থেকে বের হচ্ছে না, কথা কম বলছে, প্রয়োজন ছাড়া কথাই বলছে না, একা একটা মোবাইল বা ডিভাইস বা নিজের মতো করে ঘরে থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে দেখা গেল যে আমরা বাবা মায়েরা কিন্তু বুঝতে পারি যে সন্তানের মনের মধ্যে কিছু একটা চলছে, কিন্তু শেয়ার করছে না। সো একটু করে তার সাথে কথা বলা, বা যার সাথে পরিবারে একটু সে ক্লোজ, তাকে অ্যাপ্রোচটা করতে বলা, যে একটু কথা বলা, এবং সেই অনুযায়ী যে আমরা সবাই তোমার পাশে আছি, হয়তো এমন কিছু কথা বা এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে তুমি চলছো যেটা আমাকে বলতে পারবে না, ঠিক আছে, তুমি একজন কাউন্সিলরের কাছে যাও, সাইকোলজিস্টের কাছে যাও, যার সাথে তুমি মন খুলে কথা বলতে পারবে, এবং তিনি 100% কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে, যেখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না বা আমরা জানতেও চাইবো না কি বলছো, কিন্তু তুমি তোমাকে ভালো রাখার জন্য যেতে পারো। আর যখন কোনো সন্তান এরকম ধরনের মানসিক অবসাদগ্রস্ত হচ্ছে বা এর মধ্য দিয়ে যাচ্ছে, বাবা মা আরেকটু সচেতন থাকা, কারণ এখন ওই আত্মহত্যা বা সেলফ হার্মের জায়গাটা এত বাড়ছে, একটু খেয়াল রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ অনেকে আমরা মনে করি যে যারা বলে মরে যাব, সুইসাইড করব, থাকবো না, বাঁচবো না, তারা হয়তো সুইসাইড করবে না, কিন্তু বিষয়টা এটা না, এটাও একটা মিথ। তো বাবা মায়ের কেয়ারফুল থাকাটাও খুব ইম্পর্টেন্ট। একদমই। এবং আপু, আমরা এখন দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যে কারিকুলাম, সেখানে কিন্তু আসলে আনন্দ নিয়ে যে পড়ার বিষয়টা, সেটা কিন্তু এখন অনেকটুকুই কম, এবং বাবা মারাও কিন্তু এক্সপেকটেশনের জিনিসটা এত বেশি, সারাক্ষণই পড়ো, এবং এটাই মনে হয় ফুল টাইম একটা ডিউটি। তো এটাও কিন্তু একটা বাড়তি চাপ। তো সেই জায়গা থেকে আসলে এটাকে কোঅর্ডিনেশনটা কিভাবে করা উচিত বলে মনে করেন? আমার কাছে যেটা মনে হয় যে পড়াশোনা তো আমাদের করতেই হবে, যুগের সাথে তাল মিলিয়ে আমি ডিভাইস ছাড়াও চলতে পারবো না। তো এখানে একটা ব্যালেন্স করা, এবং আমরা সন্তানদের সাথে খুব বেশি কন্ডিশনাল একটা মানে কথাবার্তায় চলে যাই, তুমি এটা করলে এটা পাবে, এটা না করলে এটা পাবে না। তো ওই জায়গাটা থেকে এমন একটা সুন্দর ওয়ে তৈরি করা, যেটাতে শুধু কন্ডিশন না, যেখানে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, আমরা একসাথে বসে খেলবো, সন্তানদের সাথে একটা কোয়ালিটি টাইম পাস করব, সন্তান বড় হচ্ছে, ফ্রেন্ডলি যে রিলেশনশিপটা সেটাকে আমি সামনের দিকে এগিয়ে নিব, সন্তান আমাকে কিছু বলতে আসলে মন থেকে সেটা শোনা, সেটা যদি আমি এখন না পারি, তাকে একটু টাইম দেওয়া, যে আচ্ছা আমি একটু পরে শুনছি,
সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া এবং আমাদের সোসাইটি অনেক কিছু থাকে যে আমরা প্র্যাকটিস করি, যেমন সেটা হতে পারে বিভিন্ন জায়গায় ঘোরা, বেড়ানো বা সঙ্গীত চর্চা, বিভিন্ন কবিতা বা আরো অন্যান্য এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো। সো এই সব কিছুতে সন্তানদেরকে এঙ্গেজ রাখা এবং পাশাপাশি আমরা ডিভাইস নিয়ে অনেক লম্বা সময় বসে থাকি, তো আমাদের ফিজিক্যাল মুভমেন্টটা খুব কম হয় এবং রিসার্চে দেখা যায় যে আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, সাইক্লিং, সুইমিং এগুলো করলে আমাদের ভেতরের যে বিষণ্ণতার জায়গাগুলো বা অ্যাংজাইটির জায়গাগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং প্রোগ্রেসিভ মাসল যে রিল্যাক্সেশনটা সেটা আমি ঘরে বসে করলেও কিন্তু আমার মনের মধ্যে থেকে এগুলো ধীরে ধীরে কমতে থাকে। তো আমার মনে হয় যে তরুণরা এগুলো ট্রাই করে দেখতে পারে। একদমই তাই আপু। আমরা এই বিষয়ে আরেকটু শুনবো, তবে তার আগে জানতে চাই যে সোশ্যাল মিডিয়ার যেই প্রভাব সেটা নিয়ে তো আমরা অনেক কিছু জেনেছি, কিন্তু এখন আমরা দেখি যে নেগেটিভ অনেক কিছু বা অনেক ভায়োলেন্স, অনেক ধরনের ভিডিওস কিন্তু আমরা কন্টিনিউসলি দেখতে পাই, লাইভে এসে সুসাইড বা মার্ডার অনেক কিছুই কিন্তু হচ্ছে এখন বর্তমান সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে। তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে তরুণদের নিজেদেরও কি সচেতনতা ভূমিকা পালন করা উচিত এবং রাষ্ট্রেরও এই বিষয়ে আসলে কতটুকু দেখা উচিত বলে মনে করেন? এটা আসলে মানে সকল দিক থেকেই নীতি নির্ধারক যারা তাদের দিক থেকেই বেশ কিছু স্টেপস আসতে হবে, কারণ সবকিছু যখন অ্যাভেলেবল তখন আমার ওই দিকগুলোতেই খুব মনোযোগ চলে যায় এবং কন্টেন্টগুলো তো ওভাবেই তৈরি করা, নেগেটিভিটিটা অনেক বেশি চলে আসে, ওইদিকেই আমার মনোযোগটা অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমারও বুঝতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়াটা খুব ক্লিয়ার থাকতে হবে যে আমি কতটুকু পর্যন্ত দেখলে আমার মনের উপর কোনো প্রেশার পড়বে না। আমরা অসুবিধায় পড়ি তখনই যখন আমরা নিজের সাথে নিজে কোনো কথা বলি না। আমরা অনেক কিছু নিয়ে ভাবতে থাকি একটা প্রবলেমে পড়লে, কিন্তু আমি আমার সাথে কোনো সংলাপে যাই না। আমার নিজের সাথে নিজের যে বিভিন্ন বদল হচ্ছে, আমরা নিজের সাথে কোনো সংলাপে বসি না। আমি কি চাই, নিজেকে কিভাবে এক্সপ্রেস করব, আমি একটু সময় নেই, সময় নিয়ে আমার সাথে একটু কথা বলি যে এটা আমি অন্যভাবে কি উপায়ে এটাকে সলিউশনের দিকে নিয়ে যেতে পারতাম। এবং এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু দেখছি বা ইত্যাদি আমাদেরকে ট্রমায় ফেলে দিচ্ছে। তো আমি শুধু কোনো একটা দুর্ঘটনা সরাসরি ওর ভিতরে এঙ্গেজ থাকলেই যে আমি ট্রমায় পড়বো, আপু বিষয়টা তো এরকম না। আমাদের ক্ষেত্রে এটা হয় যে আমরা যখন পেপার পত্রিকাতে পড়ছি, কারো মুখ থেকে শুনছি বা মিডিয়াতে দেখছি, টিভিতে দেখছি, সেখান থেকেও আমার মনের মধ্যে যে একটা বড় কষ্ট তৈরি হয়, একটা ভয় আতঙ্ক তৈরি হয়, ওটা আমাকে ধীরে ধীরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSDতে নিয়ে যায়, যেটা এক্সট্রিম লেভেলের সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার এবং সেটা অনেক কষ্ট বা খারাপ লাগা তৈরি করে একজন মানুষের মধ্যে। তো আমাকে সচেতন থাকতে হবে, প্রথমে নিজের কাছে নিজের সৎ থাকতে হবে যে আমি নিজেকে কতটুকু সামনের দিকে আগাবো এবং সেই বাউন্ডারিটা আমাকেই সেট করতে হবে। একদমই তাই আপু। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে মানসিকভাবে সুস্থ থাকার ক্ষেত্রে কি আমরা অনেক সময় মনে করি আমাকে অনেক আয়োজন করে মেডিটেশনের কোথাও যেতে হবে বা বেড়াতে যেতে হবে, এত আয়োজনের কি দরকার আছে? অল্পভাবে কিভাবে ভালো থাকা যায় এবং ইতিবাচকতার চর্চাটা আসলে কিভাবে আমরা করতে পারি? আপু চমৎকার একটা পয়েন্ট বলেছেন যে ইতিবাচকতা। আমরা যদি ইতিবাচকতার চর্চাটা করি, সেটা আমার জন্য যেমন ভালো, আমার চারপাশের মানুষও ওরকম একটা পজিটিভ ভাইব পেলো। খেয়াল করে দেখেন যে আমরা যখন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছি, মেডিটেশন, মাইন্ডফুলনেস বা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছি, আমরা কিন্তু মনে অটোমেটিক্যালি একটা শান্তি পাই এবং ওই শান্তিটা শুধু আমাকেই না, আমার চারপাশের মানুষদের মধ্যেও একটা পজিটিভিটি ছড়িয়ে দেয়, একটা গুড ভাইবস ছড়ায়, যেটা আমাকে ভালো থাকতে সাহায্য করে। এবং আমি যদি মনে করি যে আমি শুধুমাত্র আমার নিজের উপরে আমার শুধুমাত্র অধিকার না, আমি এই প্রকৃতির একটা অংশ, আমি এই পৃথিবীর অংশ, তাহলে কিন্তু আমার অনেকগুলো দায়িত্ব পড়ে যায়। সেটা আমি একটা গাছে একটু পানি দিলেও সেখান থেকেও আমার একটা ভালো লাগা তৈরি হয় এবং আমি প্রকৃতির জন্য ছোট্ট কিছু একটা করলাম। আমি যদি এমন কিছু একটা করি যেটাতে প্রকৃতির জন্য কিছু একটা করা হলো, সেখানেও আমার দায়বদ্ধতা কিছুটা হলেও কিন্তু সেখানে আমি করতে পারলাম। আর আমরা চর্চা না থাকলেও বা প্র্যাকটিসটা না করলেও একটু একটু করে যদি এক্সারসাইজগুলো করি, আমি যদি জার্নালিং করি, আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি তার মধ্যে একটা ভালো কাজ, একটা ভালো কথা বলে নিজে একটু অ্যাকনলেজ করি, অ্যাপ্রিশিয়েট করি, দিন শেষে আমি আমার যিনি সৃষ্টিকর্তা তার কাছে যদি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, গ্র্যাটিটিউডটা শো করি, সেটাও আমাকে বেশ ভালো লাগা নিয়ে ঘুমাতে যেতে সাহায্য করে এবং পজিটিভ কিছু দিয়ে
ঘুমাতে যাওয়াটা ইম্পর্টেন্ট, এবং ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ মাইন্ডে নিজেকে একটা পজিটিভ মেসেজ দিয়ে দিনটা শুরু করাটা ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ আপু, অসাধারণ বলেছেন এবং আশা করছি দর্শকরা অনেক বেশি উপকৃত হবেন আজকের আলোচনা অনুষ্ঠান থেকে। খুব ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ আপু, আপনিও ভালো থাকবেন। দর্শক, একটি মানুষের সব চাও যে পূরণ হবে তা কিন্তু নয়। মানসিক চাপ সবারই আছে, কারো একটু কম, কারো আবার অনেকটুকুই বেশি। কিন্তু তাই বলে তো জীবন থেমে থাকবে না। বয়স ও পরিবেশ পরিস্থিতি ভেদে মানসিক চাপ থাকবে, এটাই স্বাভাবিক। এবং ঠিক তেমনি মানসিক চাপ কমানোর জন্য কিন্তু সুচিকিৎসা প্রয়োজন। বর্তমানে আমরা সবাই সুখী হতে চাই, সুখের সন্ধান করি নিজের মতো করে, নিজের মধ্যেই। আসলে সুখ কিন্তু নিহিত আশেপাশের মানুষের মাঝেও। আশেপাশের সবাইকে সুখে রাখতে পারলে নিজেও কিন্তু সুখ পাওয়া যায়। আশেপাশের মানুষদের মানসিক চাপ না দিলে এবং তাদেরকে মানসিক চাপ মুক্ত রাখা যায় এবং নিজেও থাকা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।